Okay, welcome everybody to this class. So today we are going to start chapter 3, that is the adjusting the accounts. So it is an important chapter for this accounting book, because without knowing the adjusting entry we cannot complete the financial statement preparation. So it is very much important. এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অ্যাডজাস্টিং এন্ট্রি না জানলে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কমপ্লিট করাটা আমাদের জন্য ডিফিকাল্ট। অ্যান্ড অ্যাডজাস্টিং এন্ট্রিগুলি করার জন্য আমাদের এর নিয়ম কানুনগুলি জানতে হবে। তো আমরা শুরুতেই সেগুলি ওয়ান বাই ওয়ান আলাপ করব। হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যান্ড ওয়াই দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ আর ডান, এগুলি কেন অ্যারাইজ করে, কেন এগুলি করতে হয়, সেগুলি নিয়ে আমরা আলাপ করব। তো এর আগে আমরা আলাপ করেছিলাম যে দেয়ার আর টু টাইপস অফ ক্যালেন্ডার, ওয়ান ইজ দ্য ফিসকাল ইয়ার এন্ড ক্যালেন্ডার ইয়ার। ইয়ার দুই রকমের হয়, ফিসকাল ইয়ার এবং ক্যালেন্ডার ইয়ার। ফিসকাল ইয়ার কোনটা এবং ক্যালেন্ডার ইয়ার কোনটা বলতে পারবে একজন? বলো তো, হোয়াট ইজ ফিসকাল ইয়ার এন্ড ক্যালেন্ডার ইয়ার? কে বলবে? If we think about the January to December, it is called calendar year. Okay. And যদি আমরা বলি জুলাই থেকে জুন, সেটাকে বলে ফিসকাল ইয়ার। ওকে, তো এটা তো তোমাদের আগে থেকেই জানা আছে, তো এটা দরকার হবে আমাদের। এর আগে আমরা কিছু অ্যাজাম্পশন করেছিলাম। সো যেমনি টাইম পিরিয়ড অ্যাজাম্পশন, টাইম পিরিয়ড অ্যাজাম্পশন কি বলে? The economic life of a business can be divided into artificial time period. আমরা যে অ্যাকাউন্টিং মেনটেন করি এটা হতে পারে মান্থলি, হতে পারে ইয়ারলি, একটা টাইম থেকে আরেকটা টাইম পর্যন্ত। সো আমাদের যাবতীয় রেভিনিউ, যাবতীয় এক্সপেন্ডিচার ওই টাইমেই আমাদের হিসাব করতে হয়। সো টাইম পিরিয়ড অ্যাজাম্পশন এই বিষয়টা ইন্ডিকেট করে। সো দুই রকমের অ্যাকাউন্টিং রয়েছে, একটি হলো অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং আর একটি হলো ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং। এটি আমাদের মনে রাখতে হবে। কি কি? অ্যাক্রুয়াল ভার্সাস ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং, এই দুইটা কি এ সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব। অ্যাক্রুয়াল বেসিস অ্যান্ড ক্যাশ বেসিস। অ্যাক্রুয়াল বেসিস এবং ক্যাশ বেসিস এই দুইটির মধ্যে বেসিক ডিফারেন্স হলো, when we talk about accrual basis, then revenue is recognized when it is earned. তার মানে কি? তুমি একটা ট্রানজ্যাকশন করলে, এই ট্রানজ্যাকশনের মাধ্যমে তোমার কাছে রেভিনিউ হলো, টাকা এখনো পাওনি, কিন্তু তুমি রেভিনিউ হিসেবে এটা রেকর্ড করবে। তুমি ক্যাশ এখনো পাওনি, বাট রেভিনিউ হিসেবে তুমি এটা রেকর্ড করবে। এটি হলো অ্যাক্রুয়াল বেসিস। আর যদি আমরা ক্যাশ বেসিস ফলো করি, সেক্ষেত্রে আমরা আনটিল উই গেট দ্য ক্যাশ, সো উই ডু নট গো ফর রেকর্ডিং। তাহলে আমরা মনে রাখবো যে অ্যাক্রুয়াল বেসিসে ট্রানজ্যাকশন হলেই, সেটা রেভিনিউ হোক, সেটা এক্সপেন্স হোক, আমরা রেকর্ড করব। আর যদি আমরা ক্যাশ বেসিস ফলো করি, সেক্ষেত্রে আমরা রেভিনিউ তখনই রেকর্ড করব যখন আমরা ক্যাশ পাবো, আর এক্সপেন্স তখনই রেকর্ড করব যখন আমরা ক্যাশ পেমেন্ট করব। ইউ গট দি পয়েন্ট? তো অ্যাক্রুয়াল বেসিসের মূল কথা কি? তিনটি পয়েন্ট আছে, দেখো। ট্রানজ্যাকশনস রেকর্ডেড ইন দ্য পিরিয়ডস ইন হুইচ দ্য ইভেন্ট অকার। মনে করো ডিসেম্বর মাসে একটি ট্রানজ্যাকশন হলো, আমরা তখনই রেকর্ড করব অ্যাক্রুয়াল বেসিস, যদিও আমরা ক্যাশ পাইনি। এবং এই ডিসেম্বর মাস 31 তারিখ হয়তো অ্যাকাউন্ট ক্লোজ করে ফেলবো, কিন্তু ক্যাশ তো এখনো পাইনি, কিন্তু আমরা এটা রেকর্ড তখনই করব। When companies recognize revenue when they perform services, সার্ভিসটা যখনই আমরা দিব, যেমনি এক্সাম্পলে বললাম ডিসেম্বর মাসে সার্ভিস দিয়েছি, তো তখনই আমরা এটা রেকর্ড করব, সেটা ক্যাশ পাই আর না পাই।
and in the same way expenses are recognized when incurred, এবং একইভাবে আমরা কোনো যদি খরচ করি, এক্সপেন্স করি, সেটাও আমরা রেকগনাইজ করব, সেটা যেই মাসেই হোক, মানে যেই টাইমই হোক, ক্যাশ আমরা পেমেন্ট করি আর না করি। তো এটা হলো বেসিক কথা অ্যাক্রুয়াল বেসিসের। এবারে আসি আমরা ক্যাশ বেসিসের বেসিক কথাগুলি কি কি। নাম্বার ওয়ান, রেভিনিউ রেকগনাইজড ওয়েন ক্যাশ ইজ রিসিভড। আমরা ক্যাশ যখনই পাবো তখনই এটা রেকর্ড করব, রেকগনাইজ করব। বিফোর গেটিং ক্যাশ আমরা এটা রেকর্ড করব না। এন্ড এক্সপেন্সের ক্ষেত্রেও একই নিয়ম, এক্সপেন্স রেকগনাইজড when ক্যাশ ইজ পেইড। আমরা ক্যাশ পেমেন্ট করলে তখনই রেকর্ড করব যে আমাদের এক্সপেন্স হয়েছে, আর ক্যাশ যদি পেমেন্ট না করি আমরা বলবো এক্সপেন্স হয়নি। এটা কোন সিস্টেমে? এটা হলো ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং। And cash basis accounting is not in accordance with generally accepted accounting principles. এটা গ্যাপ সিস্টেমের সাথে এটা ম্যাচ করে না, কারণ গ্যাপে তো আমরা রেভিনিউ যখনই হবে তখনই রেকগনাইজ করব। তো এটা অ্যাক্রুয়াল বেসিসকে কমপ্লাই করে। এই কারণে বলা হলো ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। কারণ গ্যাপ বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালসে তো যখন আমরা রেভিনিউ আর্ন করব তখনই রেকগনাইজ করব, কিন্তু ক্যাশ বেসিসে সেটা বলেনি। এ কারণে এটাই গ্যাপ অনুযায়ী কমপ্লাই করে না। তো মোস্ট অফ দ্য বিজনেস দে আর ফলোইং দ্য অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং, এটাই ফলো করে বিকজ ইট কমপ্লাই উইথ দ্য গ্যাপ। তাহলে অ্যাক্রুয়াল বেসিস এবং ক্যাশ বেসিসটা কি এতটুকু বুঝছো কিনা বলো? জি স্যার, বুঝছি। আচ্ছা, ফাইন। তো আমরা এবারে আসি রেকগনাইজিং রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স। রেভিনিউ এবং এক্সপেন্সের ক্ষেত্রে রুলস কি, কখন এটা রেকগনাইজ করব, কখন এটা রেকর্ড করব, আমরা একটু দেখি। রেভিনিউ রেকগনিশন প্রিন্সিপাল নামে একটি প্রিন্সিপাল রয়েছে। এই যে প্রিন্সিপালগুলি, অ্যাজাম্পশনগুলি, এগুলি তো গ্যাপ দিয়েছে। গ্যাপ তোমাদের সবার মনে আছে, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। ইট ইজ অ্যান ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড প্রিন্সিপালস অ্যান্ড ইট ইজ ফলোড অল ওভার দ্য ওয়ার্ল্ড। সবাই সব দেশে এই নিয়মগুলি ফলো করে অ্যাকাউন্টিং মেনটেন করে থাকে। তো বাংলাদেশ সহ সারা বিশ্বে এটি ফলো করা হয়। তো সেই গ্যাপেরই একটি প্রিন্সিপাল হলো রেভিনিউ রেকগনিশন প্রিন্সিপাল। এই প্রিন্সিপালে কি বলা আছে এবার দেখো। রেকগনাইজ রেভিনিউ ইন দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড in which the performance obligation is satisfied. কি বলা হলো এখানে? যেই অ্যাকাউন্টিং পিরিয়ডে আমরা কি করব, পারফরমেন্স পারফর্ম করব, সেই অ্যাকাউন্টিং পিরিয়ডেই আমরা রেভিনিউকে রেকগনাইজ করব। একটি গ্রাফে এখানে দেয়া আছে দেখো, রেভিনিউ রেকগনিশন, স্যাটিসফাইড, পারফরমেন্স অব্লিগেশন। লেফট হ্যান্ড সাইডে গিয়েছে কাস্টমার রিকোয়েস্ট সার্ভিস and cash received. Revenue is recognized when performance obligation is satisfied. মানে আমরা যখন পারফরমেন্স করলাম, কাস্টমার আমাদেরকে বললো একটি সার্ভিস দেওয়ার জন্য, আমরা সার্ভিসটি দিলাম। এখন প্রশ্ন হলো কাস্টমার আমাদেরকে পেমেন্ট করবে, কিন্তু সার্ভিসটি যখনই আমরা দিলাম তখনই আমরা রেভিনিউ রেকগনাইজ করব যে হ্যাঁ আমরা সার্ভিস দিয়েছি, তাহলে আমাদের রেভিনিউ হয়েছে, আর্ন হয়েছে, সেটি আমরা বলবো। তো এটি হলো অ্যাক্রুয়াল বেসিস বা রেভিনিউ রেকগনিশন প্রিন্সিপাল। এরপরে এক্সপেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, এক্সপেন্সের ক্ষেত্রে নিয়ম কি দেখো। ম্যাচ এক্সপেন্স with revenues in the period when the expense makes its contribution to revenue. Let the expense follow the revenue. এক কথায় লেট দ্য এক্সপেন্স ফলো দ্য রেভিনিউ। তার মানে কি? তার মানে হলো আমরা রেভিনিউ রেকগনাইজ করলাম যখন সার্ভিস দিলাম। আচ্ছা, এখন এই সার্ভিসটি প্রোভাইড করতে আমাদের যত এক্সপেন্স হলো সেই এক্সপেন্সটা ওই রেভিনিউর এগেনস্টে দেখাতে হবে। ফর এক্সাম্পল, আমরা ডিসেম্বর মাসে সার্ভিস দিলাম
এবং এখানে আমাদের 10,000 টাকা আর্ন করার কথা। ক্যাশ তো এখনো পাইনি, কিন্তু আমরা 10,000 আর্ন দেখাবো যেহেতু সার্ভিস দেওয়া হয়েছে। এখন এই সার্ভিসটি প্রোভাইড করতে গিয়ে আমাদের মনে করো এক্সপেন্স হয়েছে কত, 6,000। তাহলে এই 6,000 হয়েছে, সেটা আমরা তখনই দেখাবো যে এটা ডিসেম্বর মাসের 10,000 রেভিনিউর অ্যাগেনস্টে 6,000 এক্সপেন্স। ওটা আমরা পরে জানুয়ারি মাসে দেখাবো না, আমরা ওই মাসেই এই এক্সপেন্ডিচারটি দেখাবো। তার মানে লেট দ্য এক্সপেন্স ফলো দ্য রেভিনিউ, এর মানে হলো যেই টাইমে বা যেই মান্থে যেই অ্যাকাউন্টিং পিরিয়ডের রেভিনিউ, সেই রেভিনিউ আর্ন করার জন্য যতটুকু এক্সপেন্স সেটি ওই সময়ই আবার ওর অ্যাগেনস্টে শো করতে হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, না হলে একটি গরমিল হয়ে যাবে। এ কারণে এই প্রিন্সিপালগুলি আমরা সবাই ফলো করবো, and it is provided by গ্যাপ। তাহলে এবার আমরা টোটাল বিষয়টাকে যদি দেখি, গ্যাপ রিলেশনশিপ ইন রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স রেকগনিশন, টাইম পিরিয়ড অ্যাজাম্পশন, economic life of business can be divided into artificial time period. আর্টিফিশিয়াল টাইম পিরিয়ড বলতে আমরা মান্থ, ইয়ার, ক্যালেন্ডার ইয়ার, ফিজিক্যাল ইয়ার, এই যেগুলি আগে বললাম। রেভিনিউ রেকগনিশন প্রিন্সিপাল, রেভিনিউ রেকগনিশন প্রিন্সিপাল তো অলরেডি আমরা জানলাম। কি জানলাম? রেকগনাইজ রেভিনিউ ইন দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড ইন হুইচ দ্য পারফরমেন্স অব্লিগেশন ইজ স্যাটিসফাইড। আর এক্সপেন্স রেকগনিশন প্রিন্সিপাল কি? ওই রেভিনিউ আর্ন করতে গিয়ে এর সাথে এক্সপেন্সকে ম্যাচ করতে হবে। অ্যান্ড রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স রেকগনিশন, এই দুটি হলো ইন অ্যাকর্ডেন্স উইথ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। তার মানে এই দুইটা যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে আমরা গ্যাপকে কমপ্লাই করব, মানে গ্যাপকে ফলো করব। আর এভাবে যদি আমরা না করি, তাহলে গ্যাপের রুলস ফলো করা হবে না, সেক্ষেত্রে আমরা রুলসের বাইরে চলে গেলাম, ইন্টারন্যাশনাল যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল তার বাইরে চলে গেলাম। এই জন্য রেভিনিউ অ্যান্ড এক্সপেন্সের ক্ষেত্রে এই রুলসটি আমাদের ফলো করতে হবে। এতটুকু যদি বুঝে থাকো, এবার এই কোশ্চেনটির আনসার করো। ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং ইজ ফলস। এর মধ্যে অ্যাক্রুয়াল বেসিসের ক্ষেত্রে, অ্যাক্রুয়াল বেসিস তো আমরা আগে জেনে আসছি, সেই অনুযায়ী নিচের কোনটি ফলস বলো। দ্যাট স্টেটমেন্ট ইজ, সবগুলি অন বাই অন পড়ো, তারপরে বলো ভুল কোনটি। ডি হবে। কোনটা? ডি। ডি ঢাকা। জি স্যার। ডি তো হবে, কারণ হ্যাঁ, কারণ অ্যাক্রুয়াল বেসিসে তো ক্যাশের সাথে সম্পর্ক নাই, তাই না? জি স্যার। তো এখানে কি বলছে? এখানে বলছে রেভিনিউ ইজ রেকর্ডেড when ক্যাশ ইজ রিসিভড and এক্সপেন্স আর রেকর্ডেড when ক্যাশ ইজ পেইড। এটা তো আসলে অ্যাক্রুয়াল বেসিসের কথা না, এটা কার কথা? ক্যাশ বেসিসের কথা। ক্যাশ বেসিসের কথা। তাহলে এটি ভুল, ঠিক আছে, থ্যাংক ইউ। এই তোমরা বাকিরা বুঝছো তো? জি স্যার। জি স্যার। এরপরে আসি আমরা বেসিক্স অফ অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি বোঝার জন্য আমাদের রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স, এই যে প্রিন্সিপালটি জানলাম আমরা, এটা দরকার ছিল। এই জন্য এটি আগে জেনে তারপরে এবার আমরা বেসিকে আসলাম। বেসিক্স অফ অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রির বেসিক কি দেখো। অ্যাডজাস্টিং এন্ট্রি ensure that the revenue recognition and expense recognition principle are followed. আমাদের টার্গেট হলো আমরা ওই দুইটি প্রিন্সিপালকে ফলো করব। Necessary because the trial balance may not contain up to date and complete data. আচ্ছা, ট্রায়াল ব্যালেন্স আপ টু ডেট না হতে পারে। And record every time a company prepares financial statements.
এই অ্যাডজাস্টিং এন্ট্রি দরকার হবে যখনই আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ফর এ পার্টিকুলার টাইম পিরিয়ড, এবং সেই টাইম পিরিয়ডের যদি আমরা ওই রেভিনিউ এবং এক্সপেন্সকে ম্যাচ করতে চাই, তাহলে ওই টাইম পিরিয়ডে ততটুকুই রেভিনিউ শো করব যতটুকু আমাদের ওই টাইম পিরিয়ডের মধ্যে পড়ে। এই জন্য বলা হলো রিকোয়ার্ড এভরি টাইম আ কোম্পানি প্রিপেয়ার্স ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, দ্যাট মিনস বিফোর গোয়িং টু প্রিপেয়ার দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস we need to comply with the gap, that is the revenue and expense principle, and it will include on income statement account and on balance sheet account. এবং ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট তৈরি করার ক্ষেত্রে এটি দরকার হবে, কারণ ইনকাম স্টেটমেন্টে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার এগুলি দেখাই, আর সেখান থেকেই আমাদের যেটি নেট প্রফিট হয় সেটি আবার ব্যালেন্স শিটে ট্রান্সফার করি। এর জন্য আমাদের এই দুইটি স্টেটমেন্ট প্রিপারেশনের আগেই আমাদের অ্যাডজাস্টিংটি দরকার। তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি কেন করা হয় এবার বলো। এখানে কয়েকটি অপশন আছে দেখো। অ্যাডজাস্টিং এন্ট্রিজ আর মেড টু এনশিওর দ্যাট, কি এনশিওর করার জন্য? Expenses are recognized in the period in which they are incurred. Okay, revenue, balance, তাহলে তো সবই ঠিক আছে, বুঝছো? জি স্যার। এরপরে আসো, এটা আমাদের সব সময় মনে রাখতে হবে, অ্যাডজাস্টিং এন্ট্রি মূলত আর প্রধানত মেইনলি টু টাইপস আর ইন ডিটেইল 4 টাইপস। মেইনলি কত ধরনের? 2 ধরনের, আর ডিটেইল বললে 4 ধরনের। 2 ধরনের, 2 টাইপস অফ অ্যাডজাস্টিং এন্ট্রি কি কি? একটা হলো ডেফারাল আর একটা হলো অ্যাক্রুয়ালস। মনে থাকবে? একটা হলো ডেফারাল আর একটা হলো অ্যাক্রুয়ালস। এগুলি মনে রাখতে হবে এবং এগুলি জানতে হবে। এখন আমি বলছি, এগুলি ভালো করে মনে রাখবে, এটা মেমোরাইজ করতে হবে। ডেফারালস এন্ড অ্যাক্রুয়ালস আগে তো বাংলায় তোমরা হয়তো শিখেছো, ওগুলি ভুলে যাও, নতুন করে শিখো। ডেফারালস এন্ড অ্যাক্রুয়ালস 2 ধরনের মেইনলি। ডেফারাল আবার 2 ধরনের, একটি এই দুইটা আবার 4 ধরনের কেন হলো? কারণ দুইটাকে আমরা আবার দুইটি ভাগ করলাম, কারণ প্রতিটির মধ্যে রেভিনিউ এক্সপেন্স রয়েছে। যেমন ডেফারালের মধ্যে রেভিনিউ একটা পার্ট আর এক্সপেন্স একটা পার্ট, আবার অ্যাক্রুয়ালস এর মধ্যে রেভিনিউ একটা পার্ট, এক্সপেন্স একটা পার্ট। এই কারণে মূলত 2 ধরনের এন্ড ইন ডিটেইল 4 টাইপস। তো ডেফারাল কোনগুলি? দেখো, deferrals are expenses or revenues that are recognized at a date later than the point when cash was originally exchanged. তাহলে deferral কে আমরা কি বলি? That are recognized at a date later, পরবর্তীতে আমরা রেকগনাইজ করব দেন দ্য পয়েন্ট when cash was originally exchanged, যখন আমরা এটি খরচ করলাম বা ক্যাশ এক্সচেঞ্জ করলাম তখন এটা রেকগনাইজ হয় না, রেকগনাইজ পরে হবে। যেমনি ফর এক্সাম্পল আমরা কি বললাম যে ইন্স্যুরেন্স এখনই টাকা পেমেন্ট করলাম, কিন্তু এটি ওভার দ্য ইয়ার এগুলি খরচ হিসেবে আমরা দেখাবো প্রিপেইড ইন্স্যুরেন্স। তার মানে অল প্রিপেইড রেভিনিউ এর ক্ষেত্রে অথবা এক্সপেন্সের ক্ষেত্রে, রেভিনিউ এর ক্ষেত্রে এবং এক্সপেন্সের ক্ষেত্রে প্রিপেইড রিলেটেড যেগুলি সেগুলি হলো ডেফারেন্স। তার মানে আমরা অ্যাডভান্স কি করলাম? খরচ করলাম। মোবাইল রিচার্জ করি না আমরা? মোবাইল রিচার্জ করলাম প্রিপেইড, কিন্তু খরচ তো এখনো করি নাই, খরচ পরে করব, কিন্তু এখনই আমরা খরচটি করে রাখলাম। এগুলি হলো ডেফারেল। আর এটি খরচের বেলায়। আর একটি কি? রেভিনিউর বেলায়। রেভিনিউর বেলায় আমরা সার্ভিস দেইনি, কিন্তু অলরেডি আমরা উই গট দ্য পেমেন্ট, যেটাকে আমরা আনআর্নড রেভিনিউ বলছি। তো এই দুইটি হলো আমাদের ডেফারেল। তার মানে সার্ভিস দেইনি, পরে দিব, পেমেন্ট এখনই পেয়ে গেছি, মানে পরে রেকগনাইজ হবে, আগেই পেয়ে গেছি, এটা এক ধরনের অ্যাডভান্স পেমেন্ট।
সে অ্যাডভান্স পেমেন্ট করেছে কিন্তু আমরা আগেই পেয়ে গেছি, তাহলে এটা আনআর্ন রেভিনিউ। আর একটি হলো খরচ আমরা এখন করে ফেললাম, কিন্তু খরচটি আমরা এটা রেকগনাইজ করব পরে, পরে কাজে লাগবে, যেটা হলো প্রিপেইড। তো এই দুই ধরনের ট্রানজ্যাকশনগুলি এক কথায় আমরা বলি ডেফারাল। দুই ভাগ করে বললে প্রিপেইড এক্সপেন্স আর একটা হলো আনআর্নড রেভিনিউ। তাহলে ডেফারাল বলতে ডেফারাল মে বি এক্সপেন্সেস অর রেভিনিউস দ্যাট আর রেকগনাইজড অ্যাট এ লেটার ডেট দেন দ্য পয়েন্ট ওয়েন ক্যাশ ওয়াজ অরিজিনালি এক্সচেঞ্জড। মনে থাকবে যে ডেফারাল হলো রেভিনিউ আর এক্সপেন্স এক ধরনের, যেগুলি রেকগনাইজ হবে পরে। ক্যাশ আমরা এখনই পেয়ে গেছি অথবা খরচ করেছি, সেটি দেখার বিষয় না, এটি পরবর্তীতে আমরা রেকগনাইজ করব। এবং এই ডেফারালগুলি দুই ধরনের হয়, সেটি হলো এক্সপেন্স রিলেটেড, যেটিকে আমরা বলছি প্রিপেইড এক্সপেন্স, আর একটি হলো রেভিনিউ রিলেটেড, সেটি হলো আনআর্নড রেভিনিউ। কারণ এই রেভিনিউটি এখনই পেয়ে গেছি, কিন্তু এটি তো এখন পাওয়ার কথা না, কারণ সার্ভিস তো দেইনি, এই জন্য এটি একটি ডেফারাল। আবার প্রিপেইড এক্সপেন্সের ক্ষেত্রে এক্সপেন্স এখন করলাম কিন্তু খরচ তো এখনো হয়নি। যেমনি আমি মোবাইল রিচার্জ করলাম, এটি খরচ করব কালকে পরশু আরো অনেক পরে, তাহলে এখন যে খরচটি করে ফেললাম তার মানে অ্যাডভান্স খরচ করলাম। এই ধরনের প্রিপেইড এক্সপেন্স দিজ আর অল কনসিডার্ড অ্যাজ ডেফারাল। তাহলে ডেফারাল বিষয়টি কি বুঝছো? জি স্যার। আচ্ছা, এরপরে আসি আমরা অ্যাক্রুয়ালস। অ্যাক্রুয়ালস, অ্যাডজাস্টিং এন্ট্রি ফর অ্যাক্রুয়ালস। অ্যাক্রুয়ালস এর ক্ষেত্রে কি হয়, এটিও দুই ধরনের হয়, আগেই আমরা বলেছিলাম, রেভিনিউ ফর সার্ভিস পারফর্ম অর এক্সপেন্স ইনকার্ড। একটা হলো আমরা উই প্রোভাইড সার্ভিসেস, সার্ভিস আমরা দিয়েছি কিন্তু পেমেন্ট বা রেভিনিউ এখনো পাইনি, এটা হলো একটা রেভিনিউ রিলেটেড। আর একটি হলো খরচ আমরা করেছি কিন্তু পেমেন্ট এখনো দেইনি, এটা হলো এক্সপেন্স ইনকার্ড। এই দুইটাই হলো অ্যাক্রুয়ালস। তার মানে অ্যাক্রুয়ালস দুই ধরনের, রেভিনিউ রিলেটেড আর এক্সপেন্স রিলেটেড। দুইটা কি একসাথে আমরা কি বলছি, অ্যাক্রুয়ালস। তাহলে এক্সাম্পল হিসেবে বললে কি বলতে পারি আমরা, সার্ভিস প্রোভাইডেড বাট পেমেন্ট ইজ নট মেড। সার্ভিস দিয়েছি কিন্তু পার্টি এখনো আমাদেরকে টাকা দেয়নি, এটা হলো কি রেভিনিউ ফর সার্ভিস পারফর্ম, এটাও একটা অ্যাক্রুয়ালস। আর একটি হলো আমরা খরচ করেছি কিন্তু আমরা পেমেন্ট দেইনি, আমাদের কাছে টাকা পাবে, ঠিক আছে। লোন নিয়েছি, ইন্টারেস্ট এখনো পেমেন্ট করিনি, ইন্টারেস্ট ইনকার্ড, এই মাসের ইন্টারেস্ট পাওয়ার কথা কিন্তু এখনো আমরা পেমেন্ট করিনি, এগুলো হলো এক্সপেন্স ইনকার্ড। তো এই যে দুই ধরনের রেভিনিউ রিলেটেড এবং এক্সপেন্স রিলেটেড, সেগুলি হলো কি অ্যাক্রুয়ালস। তাহলে এক্ষেত্রে আমরা যেতে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং ফলো করি, গ্যাপ প্রিন্সিপাল, সেক্ষেত্রে আমরা যখনই রেভিনিউ রেকগনাইজ তখনই তো লিখে ফেলছি কিন্তু ক্যাশ পাইনি, মানে রেভিনিউ রেকর্ডেড বিফোর ক্যাশ রিসিপ্ট, এক্সাম্পল হিসেবে রেন্ট, সার্ভিস পারফর্ম, ইন্টারেস্ট। এই যে দুই ধরনের আমরা বললাম, টোটাল চার ধরনের হলো না। প্রথমত আমরা ভাগ করেছিলাম কয়টি, দুইটি, একটি হলো ডেফারাল আর একটি হলো অ্যাক্রুয়ালস। একটি হলো ডেফারাল আর একটি হলো অ্যাক্রুয়ালস। ডেফারাল দুই ধরনের, প্রিপেইড এক্সপেন্স আনআর্নড রেভিনিউ। প্রিপেইড এক্সপেন্স কাকে বলে, এক্সপেন্স পেইড ইন ক্যাশ বিফোর দে আর ইউজড অর কনজিউম। আনআর্নড রেভিনিউ কাকে বলে, ক্যাশ রিসিভড বিফোর সার্ভিস আর পারফর্ম।
অ্যাক্রুড রেভিনিউ কাকে বলে? রেভিনিউ ফর সার্ভিস পারফর্ম বাট নট ইয়েট রিসিভড। অ্যাক্রুড এক্সপেন্স কাকে বলে? এক্সপেন্স ইনকার্ড বাট নট ইয়েট পেইড ইন ক্যাশ অর রেকর্ডেড। এই চারটিকে ডিফাইন করতে হবে, বলতে পারতে হবে, মনে রাখতে হবে। এগুলি না বুঝলে আমরা অ্যাডজাস্টিং বুঝবো না। সবাই একবার পড়ো এই চারটি। ডেফারেলের মধ্যে দুইটি, অ্যাক্রুয়ালসের মধ্যে দুইটি। আমি জিজ্ঞেস করলে যাতে বলতে পারো। প্রিপেইড এক্সপেন্স কাকে বলে? তুমি বলবে এক্সপেন্স পেইড ইন ক্যাশ বিফোর দে আর ইউজড অর কনজিউমড। ওই যে মোবাইল রিচার্জ, মনে রাখবে। আনআর্নড রেভিনিউ কি? ক্যাশ রিসিভড বিফোর সার্ভিস আর পারফর্মড। অ্যাক্রুড রেভিনিউ কি? রেভিনিউ ফর সার্ভিস পারফর্মড বাট নট ইয়েট রিসিভড ইন ক্যাশ। অ্যাক্রুড এক্সপেন্স কি? এক্সপেন্স ইনকার্ড মানে খরচ হয়েছে, বাট নট ইয়েট পেইড। মনে থাকবে? এই মনে থাকবে? জি স্যার। বলো প্রিপেইড এক্সপেন্স কি? Sir, expenses paid in cash before they are used or consumed. এক্সাম্পল? Example, sir, is a prepaid insurance, sir. আগে যে আমরা ইন্স্যুরেন্স দেই। আকিব হাসান বললো অ্যাক্রুড এক্সপেন্স কি? অ্যাক্রুড এক্সপেন্স বলো। আকিব হাসান। Hello. এক্সপেন্স বলো, অ্যাক্রুড এক্সপেন্স। Okay. Sir, accrued expense, expense accrued but not yet paid, sir. This is called accrued expense, sir. এক্সাম্পল? Example. খরচ হয়েছে কিন্তু পেমেন্ট করি নেই, মানে ইন্টারেস্ট পাবে কিন্তু এখনো লোন নিয়েছি, ইন্টারেস্ট দিতে হবে না, Ji, sir. ইন্টারেস্ট এখনো পেমেন্ট করিনি, মানে খরচ তো হয়েছে। So these are the examples. আনআর্নড রেভিনিউ কাকে বলে? কে বলবে? আনআর্নড রেভিনিউ The cash received before services are performed. ক্যাশ আমরা পেয়ে গেছি অ্যাডভান্স, জি স্যার, সার্ভিস কিন্তু স্যার এখনো সেবা দেইনি। এখনো দেওয়া হয়নি স্যার। জি, এটা হলো আনআর্নড রেভিনিউ। তাহলে প্রিপেইড এক্সপেন্স এন্ড আনআর্নড রেভিনিউ দুইটাকে এক কথায় কি বলে? ডেফারেল। Deferrals. আর অ্যাক্রুড রেভিনিউ এন্ড অ্যাক্রুড এক্সপেন্স দুইটাকে এক কথায় বলে অ্যাক্রুয়াল। Accruals. মনে থাকবে তো? জি স্যার। চারটা আলাদা করে আবার বাসায় বারবার পড়বে। ডেফিনেশনগুলি এখানে তো এক লাইন করে লেখা আছে, এগুলি একেবারে বারবার পড়ে যাতে জিজ্ঞেস করলে সাথে সাথে বলতে পারো, এভাবে পড়ে মনে রাখবে। ওকে? ওকে স্যার। তাহলে আমরা একটু ডিটেইলস আসি। ডেফারেলের এক নাম্বার কি? প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্সের ক্ষেত্রে কি হয়? পেমেন্ট অফ ক্যাশ that is recorded as an asset because service or benefit will be received in the future. আচ্ছা, আমরা যখন খরচ করলাম প্রিপেইড ইন্স্যুরেন্স, তার মানে কি প্রিপেইড আগেই অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছি, এটা যখন খরচ করে ফেললাম এটা কি হিসেবে আমরা রেকর্ড করব? রেকর্ডেড অ্যাজ অ্যান অ্যাসেট, বিকজ কারণ কি সার্ভিস আর বেনিফিট উইল বি রিসিভড ইন দ্য ফিউচার, এই কারণে। ক্যাশ পেমেন্ট বিফোর এক্সপেন্স রেকর্ডেড, এক বছরের যত টাকা আমাদের ইন্স্যুরেন্স পলিসির প্রিমিয়াম খরচ হবে, পার মান্থ 100 টাকা করে হলে 12 মাসে 1200 টাকা, আমরা জানুয়ারি মাসে 1200 টাকা পেমেন্ট করে দিলাম, তাহলে প্রতি মাস শেষ হবে তখন 100 টাকা করে ওখান থেকে খরচ হতে থাকবে।
কিন্তু জানুয়ারিতেই যে 1200 টাকা পেমেন্ট করে দিলাম, এটি হলো প্রিপেইড এক্সপেন্স। এটি আমরা কি হিসেবে দেখাবো? অ্যাসেট হিসেবে দেখাবো, এবং ওখান থেকে যতটুকু খরচ হবে সেটি অ্যাসেট থেকে কমতে থাকবে আর খরচ বাড়তে থাকবে। প্রিপেমেন্ট অফ এন ইনকার ইন রেগার্ড টু, এগুলি কোন কোন ক্ষেত্রে হয়? এক্সাম্পল আছে দেখো, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে হয়, সাপ্লাইসের ক্ষেত্রে হয়। সাপ্লাইস বলতে আমরা অফিস সাপ্লাই, অফিসের জন্য অনেক সাপ্লাই কিনলাম। সাপ্লাই বলতে কি বাংলায় কি বলে বুঝে তো? অফিসের জন্য অনেক কিছু কিনতে হয় না, অফিসের সরঞ্জামাদি, মনে করো সরঞ্জাম স্যার। যে বিভিন্ন সরঞ্জাম কিনি আমরা, পেপার, তারপরে কলম, তারপরে পেপার ওয়েট, তারপরে যে স্টাপলার, পাঞ্চ মেশিন, এরকমের যত রকমের অফিসের দরকার, টিস্যু পেপার, এরকমের যা আছে এগুলি সবই সাপ্লাইস। এগুলি আমরা কি করি নর্মালি 6 মাসের জন্য বা 1 বছরের জন্য কিনে রাখি, এবং প্রতি মাসে ওখান থেকে আমরা খরচ করি এবং খরচ হিসেবে ততটুকু দেখাই। তো যখন কিনে রাখলাম এই খরচটি তো আমাদের প্রিপেইড, এটাকে আমরা অ্যাসেট হিসেবে দেখাবো, অফিস সাপ্লাই। অ্যাডভার্টাইজিং এরকম আছে, রেন্ট আছে, রেন্ট আমরা অ্যাডভান্স পে করি। বাসা ভাড়া কি অগ্রিম দিয়ে দিই না আমরা? জি স্যার। ইকুইপমেন্ট বলতে মেশিনারিজ, এগুলি আমরা যখন কিনি তখনই এটা অ্যাসেট হিসেবে রেকর্ড করি, এবং প্রতি মাসে মাসে আমরা ডেপ্রিসিয়েশন হিসেবে ওখান থেকে খরচ দেখাই। 1 লাখ টাকার ইকুইপমেন্ট কিনলাম মনে করো, এই 1 লাখ টাকার ইকুইপমেন্ট এটা আমরা লাইফ টাইম ধরলাম 10 বছর, তো প্রতি বছর এখান থেকে 10,000 টাকা করে করে খরচ আমরা দেখাতে থাকবো। তো এটি হলো ইকুইপমেন্ট। আচ্ছা, বিল্ডিং এর ক্ষেত্রে একই নিয়ম। তো এখন এগুলি আমরা কিভাবে রেকর্ড করি সেই নিয়ম কানুন দেখব। প্রিপেড এক্সপেন্সের ক্ষেত্রে এক্সপায়ার আইদার উইথ দ্য প্যাসেজ অফ টাইম অর থ্রু ইউজ, সময় যাবে প্যাসেজ অফ টাইম, অথবা আমরা ইউজ করব বলতে সাপ্লাই, যত ইউজ করব ততটুকু খরচ হবে। আর প্যাসেজ অফ টাইম বলতে আমরা এই যে ডেপ্রিসিয়েশনের কথা বললাম, সময় যাবে তত খরচ আমরা দেখাবো। এবং অ্যাডজাস্টিং এন্ট্রিটা কি হবে এবার দেখো। তো যখন আমরা সাপ্লাই কিনলাম তখন আমরা কি হিসেবে লিখেছিলাম? অফিস সাপ্লাইকে ডেবিট করেছিলাম, কারণ কি অ্যাসেট বেড়েছে। এখান থেকে যতটুকু আমরা খরচ করব ততটুকু এক্সপেন্ডিচার হবে, এবং ততটুকু এক্সপেন্সকে আমরা ডেবিট করব। তাহলে ইনক্রিজ ডেবিট টু অ্যান এক্সপেন্স অ্যাকাউন্ট, তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যান্ড অফিস সাপ্লাই থেকে ততটুকু অ্যাসেট কমতে থাকবে, আর অ্যাসেট কমলে কি হয়? ডিক্রিজ করলে ক্রেডিট হয়, এই জন্য ডিক্রিজ ক্রেডিট টু অ্যান অ্যাসেট অ্যাকাউন্ট। তাহলে প্রিপেইড এক্সপেন্সের অ্যাডজাস্টিং এন্ট্রি হলো ইনক্রিজ টু অ্যান এক্সপেন্স অ্যাকাউন্ট, তার মানে এক্সপেন্সকে ডেবিট করব, অ্যাসেটকে ক্রেডিট করব। কারণ কি? কারণ তো আমরা বললাম, নিচে আবার দেখানো আছে দেখো, এক্সপেন্স ডেবিট আর অ্যাসেট ক্রেডিট, মানে অ্যাসেট থেকে মাইনাস হয়েছে, এই যে নিচে দেখানো আছে দেখো, ক্রেডিট অ্যাডজাস্টিং এন্ট্রি। তাহলে এটাকে মাইনাস করে দিলাম অ্যাসেট থেকে, আর এক্সপেন্সের সাথে প্লাস করে দিলাম। যতটুকু খরচ আমরা ওই পার্টিকুলার টাইমে দেখাবো ততটুকু এক্সপেন্স হিসাবে অ্যাডিশন আর প্লাস আর ডেবিট, আর অ্যাসেট থেকে ততটুকু মাইনাস বা ক্রেডিট আর সাবট্রাক্ট। ক্লিয়ার? বুঝছো? তাহলে যত ধরনের প্রিপেইড এক্সপেন্স রিলেটেড অ্যাডজাস্টিং এন্ট্রি থাকবে এগুলি আমরা কি করব? এক্সপেন্সকে ইনক্রিজ করব আর ডেবিট করব, অ্যাসেটকে ডিক্রিজ করব আর ক্রেডিট করব। কথা বুঝছো কিনা? জি স্যার। না বুঝলে বলো, এগুলি বুঝলেই তুমি অ্যাডজাস্টিং এন্ট্রি তখন সহজ, যে কেউ পারবে। আর না বুঝলে তখন অ্যাডজাস্টিং এন্ট্রি অনেক কঠিন মনে হবে। আর নিয়মগুলি জানা থাকলে এন্ট্রি তোমাকে যাই দিক তুমি ডেবিট ক্রেডিট লিখে ফেলতে পারো।
তাহলে আমরা প্রিপেইড এক্সপেন্সের মধ্যে কোন কোন আইটেমগুলি হয় বলো তো, একটু আগে বললাম। প্রিপেইড ইন্স্যুরেন্স, আর কি বলো? Supplies, সাপ্লাই, supplies, আর rent, তারপর স্যার advertising, অ্যাডভার্টাইজমেন্ট, তারপর equipment, equipment, buildings. এইগুলি মনে রাখবে যে এইগুলির মধ্যেই হয়ে থাকে, এবং এই রিলেটেড যত অ্যাডজাস্টিং হবে সেই অ্যাডজাস্টিং গুলি কি হবে, এক্সপেন্সকে ইনক্রিজ করব, অ্যাসেটকে ডিক্রিজ করব। তাহলে মনে করো আমরা একটি ইকুইপমেন্ট কিনলাম 1,00,000 টাকা, ঠিক আছে? sir. এর যে ডেপ্রিসিয়েশন সেটা কিন্তু আমরা একটা এখানে আর্টিফিশিয়াল একটা অ্যাকাউন্ট করলাম, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে ডেবিট করলাম। আচ্ছা, তো এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে, এটি একটি অ্যাসেট, আর্টিফিশিয়াল অ্যাসেট, এটিকে আমরা কমাতে থাকবো, ক্রেডিট করব, তার মানে অ্যাসেট ক্রেডিট, আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে ডেবিট করতে থাকবো, ইকুইপমেন্ট, বিল্ডিং, এগুলির ভ্যালু। রেন্টের ক্ষেত্রে আমরা রেন্ট যখন এক্সপায়ার হলো তখন এক্সপেন্সকে ডেবিট করব। তার মানে এক কথায় আমরা জানলাম যে প্রিপেইড এক্সপেন্স গুলি আমরা কি করব, অ্যাডজাস্টিং করার সময় এক্সপেন্সকে ডেবিট করব এবং অ্যাসেটকে ক্রেডিট করব, এতটুকু মনে রাখতে হবে। এবারে এক্সাম্পলে আসি, ইলাস্ট্রেশন দেখো। পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সি purchased supplies costing $2,500 on October 5। কি করেছে বলো? কি করেছে Sir, বলো? স্যার সাপ্লাই পারচেজ করছে স্যার Purchase করলে $2,500 তখন আমরা যখন 2500 এত টাকার সাপ্লাই পারচেজ করলাম, তখন আমরা জার্নাল কি লিখেছি বলো? স্যার লিখেছি স্যার, স্যার সাপ্লাইস ডেবিট আর স্যার ক্যাশ ক্রেডিট। আচ্ছা, তারপরে কি হয়েছে দেখো। Pioneer recorded the payment, এই যেটি তোমরা বললে জার্নাল কি হবে, recorded the payment by increasing debit the assets, যে সাপ্লাই ডেবিট করেছি বললাম। জি So স্যার। this account shows a balance of 2,500 in the October 31st trial balance। তো আমরা তো ট্রায়াল ব্যালেন্সে সব লেজারের ব্যালেন্স গুলি শো করি। জি স্যার। তো লেজার ব্যালেন্সে আমাদের কি দেখানো আছে, যে সাপ্লাই হিসেবে কত দেখানো আছে, 2,500, সাথে সাথে an inventory count at the close of, মানে অ্যাডজাস্টিং এন্ট্রিতে বলা আছে, an inventory count at the close of business on October 31st reveal that 1,000 of supplies are still on hand। তো এখানে তোমার ট্রায়াল ব্যালেন্সে সাপ্লাই দেখানো আছে 2,500, সাথে অ্যাডজাস্টিং এ তোমাকে বলা হলো যে অক্টোবর 31st তোমার হাতে ইনভেন্টরি আছে কত, 1,000, 1,000 টাকার সাপ্লাই তোমার হাতে আছে। তাহলে এবার বলো, তুমি কিনেছিলে 2,500 টাকার, এখন হাতে আছে 1,000 টাকা, তাহলে বাকিটা কি হয়েছে? ইউজ হয়েছে স্যার। ইউজ হয়েছে। তার মানে এক্সপেন্স হিসেবে আমরা কত দেখাবো? 1,500। 1,500, এতটুকুই তো খরচ হয়েছে। জি স্যার। তাহলে আমরা যে সাপ্লাইকে ডেবিট করেছিলাম, এখানে এটাকে ক্রেডিট করব কত টাকা দিয়ে? 1500 টাকা দিয়ে স্যার। 1500 টাকা দিয়ে। আর এক্সপেন্সকে ইনক্রিজ করব কত টাকা দিয়ে? 1500 টাকা দিয়ে। 1500 টাকা দিয়ে। তার মানে আমরা তো জানি যে এক্সপেন্স ইনক্রিজ করব কতটুকু, যতটুকু খরচ হয়েছে, আর সাপ্লাই বা অ্যাসেটকে ক্রেডিট করব যতটুকু খরচ হয়েছে। তাহলে সাপ্লাই এক্সপেন্স কত হবে? 1,500, আর সাপ্লাইস ক্রেডিট হবে 1,500। কেন তো বুঝছো? জি স্যার। তার মানে তোমাকে যে অ্যাডজাস্টিং এ বলে দিল যে ইউ হ্যাভ ইনভেন্টরি 1,000, তাহলে 1,000 তোমার হাতে আছে, তার মানে তুমি তো খরচ করেছো 1,500। ততটুকু আমরা এক্সপেন্স দেখালাম, সাপ্লাই থেকে কমিয়ে দিলাম, ডিক্রিজ করলাম অ্যাসেট। ক্লিয়ার? জি স্যার। স্যার
এটাকে ডিটেইলসই তোমাকে দেখানো আছে, দেখো কিভাবে আমরা জার্নাল করব। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ কে ক্রেডিট করলাম, লেজারে পোস্টিং দিলে আবার কি হবে নিচে দেখানো আছে, দেখো জার্নালের পরে লেজারে পোস্টিং দিলে সাপ্লাইয়ের যে লেজার ছিল সেখানে কি হবে, সেখানে সাপ্লাই, এখানে যে আমরা এন্ট্রিটা দিলাম জার্নাল এন্ট্রি, এখানে সাপ্লাই এক্সপেন্স 1500, সাপ্লাইজ 1500 ক্রেডিট, সাপ্লাইজ 1500 ক্রেডিট দিকে কত 1500, তাহলে সাপ্লাইয়ের লেজারের দিকে আসো, ব্যালেন্স 2500 আর ক্রেডিট দিকে আমরা দিলাম 1500, তাহলে আমাদের ব্যালেন্স কত থাকলো, ডেবিট ব্যালেন্স 1000। 1000 আবার সাপ্লাইজ এক্সপেন্সের যদি আমরা লেজারে যাই সেক্ষেত্রে আমরা কি করলাম 1500 অক্টোবর 31 এবং এটি নতুন করে ট্রান্সফার দিলাম এই যে 1500 এবং ব্যালেন্সও 1500, ঠিক আছে। জি স্যার। তার মানে অ্যাডজাস্টিং জার্নাল থেকে আবার যদি আমরা অ্যাডজাস্টিং কি করি, লেজারের সাথে অ্যাডজাস্টমেন্ট করি, এভাবে করতে হবে অ্যাডজাস্টিং লেজার, অ্যাডজাস্টিং লেজার থেকে এরপরে আবার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, তার মানে স্টার্টিং হলো অ্যাডজাস্টিং জার্নাল, এটাকে পোস্টিং দিব অ্যাডজাস্টেড লেজার, তারপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আরেকটি এক্সাম্পল দেখি, on October 4 Pioneer Advertising Agency paid $600 for a 1-year fire insurance policy। এখানে কি ঘটেছে বলো, স্যার ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। কেন স্যার ওই যে 1 ইয়ার পেমেন্ট করলাম এক স্যার, বছরেরটা তো, প্রিপেড ইন্স্যুরেন্স। হ্যাঁ তো এক বছরেরটা তো আগে পেমেন্ট করেছে, জি স্যার, প্রিপেড এখনো তো এক্সপেন্স হিসেবে আসে নাই, এখন আমরা করব যেটা প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, এতটুকু আমরা জানলাম যে এই ট্রানজ্যাকশনটা এভাবে আমরা রেকর্ড করেছি। এরপরে আসলো অ্যাডজাস্টিং এর বিষয়, যে কতটুকু খরচ হয়েছে, সেই ইনফরমেশন কি আছে, যে দিস অ্যাকাউন্ট শোজ আ ব্যালেন্স 600 ইন দ্য অক্টোবর 31st ট্রায়াল ব্যালেন্স, 31st ট্রায়াল ব্যালেন্সে 600 ব্যালেন্স আছে এবং সাথে বলা আছে ইন্স্যুরেন্স $50 এক্সপায়ার ইচ মান্থ, 12 মাস তো $600 যেহেতু, তো 12 মাস হলে আমাদের 50 টাকা করে পার মান্থ। জি স্যার। তাহলে অক্টোবর মাসের যদি আমরা এক্সপেন্স শো করতে চাই তাহলে এক মাসে কত টাকা আমরা এক্সপেন্স শো করব, 50। জি স্যার। তাহলে আমরা অ্যাডজাস্টিং কি করব, প্রিপেইডের অ্যাডজাস্টিং তো আমরা জানি এক্সপেন্সকে ইনক্রিজ করতে হবে, অ্যাসেটকে ডিক্রিজ করতে হবে, ওই যে নিয়ম তো আমরা আমাদের জানা আছে। তাহলে আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্সকে ডেবিট করে দিব কত টাকা, এক মাসের 50 টাকা স্যার। জি, আর ক্রেডিট করব কি স্যার অ্যাসেট, অ্যাসেটকে ক্রেডিট করব, এখানে অ্যাসেটের নাম কি, প্রিপেইড ইন্স্যুরেন্স। ক্লিয়ার। জি স্যার। তাহলে আমরা দুইটা एग्जांपल দিয়ে প্রিপেইড এক্সপেন্সকে ক্লারিফাই করলাম। তাহলে এবার আবার একটু রিমাইন্ডার দাও, প্রিপেইড এক্সপেন্সের ক্ষেত্রে অ্যাডজাস্টিং এন্ট্রির নিয়ম কি বলো, কোনটা ডেবিট করতে হয় কোনটা ক্রেডিট করতে হয়। প্রিপেইড এক্সপেন্সের ক্ষেত্রে অ্যাডজাস্টিং এন্ট্রি কি, স্যার অ্যাসেট কমবে খরচ বাড়বে স্যার। তাহলে সহজ করে বলবে, অ্যাসেট এক্সপেন্স ইনক্রিজ অর ডেবিট, ডেবিট অ্যাসেট ডিক্রিজ অর ক্রেডিট, ক্রেডিট। সিম্পল। এই রুলসটা মনে থাকলে তুমি সব এন্ট্রি
আগে অ্যাডজাস্টিংটাকে তুমি আইডেন্টিফাই করবে। এই অনেকগুলি অ্যাডজাস্টিং দেয়া হলো, তুমি প্রথমে আইডেন্টিফাই করবে কি এটা কি ডেফারাল নাকি অ্যাক্রুয়ালস। ডেফারাল হলে এটা কি প্রিপেইড নাকি এটা প্রিপেইড এক্সপেন্স কিনা, নাকি রেভিনিউ আনআর্ন রেভিনিউ, আর ওইদিকে অ্যাক্রুড রেভিনিউ নাকি অ্যাক্রুড এক্সপেন্স। এই যে চারটা আমরা জানলাম, প্রথমে তুমি এটা ক্যাটাগরাইজ করে ফেলবে, তারপরে নিয়ম তো জানা আছে, ওই নিয়মে তুমি এটা এন্ট্রি দিয়ে দিবে, ভেরি সিম্পল। ওকে, অ্যাডজাস্টিং পেলেই আমরা কি করব, আইডেন্টিফাই করব যে এটা কি ডেফারাল নাকি অ্যাক্রুয়াল। ডেফারাল হলে এটা কোন ক্লাসের মধ্যে পড়ে, আনআর্ন রেভিনিউর মধ্যে পড়ে নাকি প্রিপেইড এক্সপেন্সের মধ্যে পড়ে, আর অ্যাক্রুয়ালস হলে এটা কি অ্যাক্রুড রেভিনিউ নাকি অ্যাক্রুড এক্সপেন্স। আর চারটার জন্য তো আলাদা চারটা এন্ট্রির নিয়ম আছে, সেই অনুযায়ী আমরা এন্ট্রি দিয়ে ফেলবো, তাহলে কি সহজ হয়ে যাবে না? বুঝছো? এই শুনতে পাচ্ছ? জি শুনতে স্যার, পাচ্ছ? জি স্যার, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে ওইটাই দেখানো হলো ডিটেলসে, ইন্স্যুরেন্স এক্সপেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স, এবং এটাকে আবার পোস্টিং দিলে কি হবে সেটি দেখানো আছে। এটাই তোমরা বুঝতে পেরেছো আশা করি। এরপরে আরেকটি, সেটি হলো ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে কি হবে? ডেপ্রিসিয়েশন বুঝে তো? Building, equipment and motor vehicles are recorded as asset rather than an expense in the year acquired. আমরা যেই টাইমে আমরা এগুলি পারচেজ করি, বিল্ডিং আর ইকুইপমেন্ট, এটিকে কিন্তু খরচ হিসেবে আমরা না দেখিয়ে কি করি, অ্যাসেট হিসেবে দেখাই, কস্ট অফ অ্যান অ্যাসেট। আচ্ছা, depreciation is the process of allocating the cost of an asset to expense over its useful life. ডেপ্রিসিয়েশনের ডেফিনেশন এখানে সুন্দর করে দেয়া আছে, এটা মনে রাখবে। হোয়াট ইজ ডেপ্রিসিয়েশন? ডেপ্রিসিয়েশন ইজ দ্য প্রসেস অফ অ্যালোকেটিং দ্য কস্ট অফ অ্যান অ্যাসেট টু এক্সপেন্স ওভার ইটস ইউজফুল লাইফ। এটা মানে কি? মানে হলো যখন আমরা অ্যাসেটটি কিনলাম, এটিকে আমরা এক্সপেন্স বলিনি, আমরা বলেছি কস্ট অফ অ্যান অ্যাসেট। এটাকে অ্যাসেট হিসেবে দেখিয়েছি এবং অ্যাসেটের কস্ট হিসেবে দেখিয়েছি। এই কস্টকে আমরা কি করব, এটাকে অ্যালোকেট করব ওভার দ্য ইউজফুল লাইফ, এবং এই কস্টকে আমরা এক্সপেন্স হিসেবে আমরা আলাদা আলাদা হিসেবে দেখাবো। তাহলে কস্ট আর এক্সপেন্সের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কস্ট রিলেটেড টু অ্যাকোয়ার অফ অ্যান অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স ইজ টু অ্যাকোয়ার রেভিনিউ। এটা মনে রাখতে হবে। কস্ট আর এক্সপেন্সের ডিফারেন্স কি বলো? কস্ট মানে কি? বাংলায় দুইটাকেই তো কি বলে, কস্টের বাংলা কি আর এক্সপেন্সের বাংলা কি? স্যার দুইটাই তো স্যার খরচ স্যার। কিন্তু খরচ বলা যাবে না, এই জন্য বাংলা ভুলে যাও। কস্ট কি আর এক্সপেন্স কি এবারে বলো। কস্ট মানে কি আমি তো বললাম, বুঝছো কি? জি স্যার। কি বলো তো? স্যার এক্সপেন্স মানে তো স্যার বুঝি স্যার, কস্ট স্যার একটু বলেন স্যার। কস্ট ইজ দ্য cost is required to acquire an asset. To acquire an asset, what we are paying, that is the cost. একটি অ্যাসেট পাওয়ার জন্য, অ্যাকোয়ার করার জন্য আমরা যা পেমেন্ট করি সেটি হলো কস্ট। ঠিক আছে, মনে থাকবে? জি স্যার। তাহলে কস্ট কি? Sir, to acquire what asset, what we pay is cost. ওকে, ফাইন। এন্ড এক্সপেন্স কি? এক্সপেন্স হলো টু আর্ন রেভিনিউ হোয়াট উই আর পেইং। Yes, sir. To earn revenue, what we pay.
রেভিনিউ আর্ন করার জন্য আমরা যা পেমেন্ট করি, যে খরচগুলি করি, সেটা হলো এক্সপেন্স। আর অ্যাসেট অ্যাকোয়ার করার জন্য যে খরচগুলি করি সেটা হলো কস্ট। এবার বুঝছো? তাহলে ডেপ্রিসিয়েশন ইজ দ্য প্রসেস অফ অ্যালোকেটিং দ্য কস্ট। তার মানে যত টাকা কস্ট হয়েছে এটাকে আমরা অ্যালোকেট করব, মানে ভাগ করে দেখাবো। ভাগ করে দেখাবো কি হিসেবে? এক্সপেন্স হিসেবে দেখাবো। তার মানে যেটি কস্ট ছিল এটিকে আমরা ভাগ করে এক এক বছরে রেভিনিউ এর এগেইনস্টে এক্সপেন্স হিসেবে দেখাবো। কেন দেখাবো? কারণ আমাদের ওই যে প্রিন্সিপাল, কোন প্রিন্সিপাল? রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স এর প্রিন্সিপাল শিখে আসলাম না? যেই বছরের রেভিনিউ সেই বছরই দেখাবো, এবং এর এগেইনস্টে এই রেভিনিউ আর্ন করার জন্য যে খরচ হয়েছে, এক্সপেন্স হয়েছে, সেটি আমরা এর এগেইনস্টে অ্যাডজাস্ট করব। তাহলে আমরা এই যে অ্যাসেট অ্যাকোয়ার করলাম, এর যে কস্ট হলো, এই কস্টকে আমরা কি করব? ওই পার্টিকুলার ইয়ারে যতটুকু আসে ততটুকু আমরা এক্সপেন্স হিসেবে দেখাবো। যখন এটিকে কস্ট হিসেবে দেখালাম তখন তো আর এক্সপেন্স হিসেবে দেখাইনি। তাহলে এটি প্রতি বছর আমরা এটিকে অ্যালোকেট করব, মানে ভেঙে ভেঙে আমরা এক্সপেন্স হিসেবে দেখাবো, এবং সেটি হলো ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন ইজ দ্য প্রসেস অফ অ্যালোকেটিং দ্য কস্ট অফ অ্যান অ্যাসেট টু এক্সপেন্স ওভার ইটস ইউজফুল লাইফ। প্রতি বছরে যেটি দেখাচ্ছি কস্টের একটি পার্ট, সেটি হলো ডেপ্রিসিয়েশন, অর ইট ইজ অ্যান এক্সপেন্স। মনে থাকবে? বুঝছো তো? লাস্টে কি বললাম? ডেপ্রিসিয়েশন ডাজ নট অ্যাটেম্প্ট টু রিপোর্ট দ্য অ্যাকচুয়াল চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ দ্য অ্যাসেট। যতটুকু আমরা এক্সপেন্স হিসেবে দেখালাম, এটা ইট ইজ নট অ্যাকচুয়াল চেঞ্জ ইন দ্য ভ্যালু। তার মানে তুমি যদি বলো যে একটি অ্যাসেটের কস্ট হলো 1 লাখ, ইউজফুল লাইফ 10 ইয়ার্স, তাহলে পার ইয়ার আমরা ডেপ্রিসিয়েশন কত দেখাবো? 10,000 স্যার। 10,000। তুমি যদি এভাবে বলো যে এই অ্যাসেটের ভ্যালু প্রতি বছর 10,000 করে ডিক্রিজ করছে, এজন্য আমরা 10,000 করে আমরা এক্সপেন্স হিসেবে ডেপ্রিসিয়েশন দেখাই, এই কথাটি ভুল। এর অ্যাসেটের ভ্যালু 10,000 করে ডিক্রিজ করছে, এটা ঠিক না। ইট ইজ নট অ্যাকচুয়াল চেঞ্জ। এটাই এখানে বলা হলো যে 10,000 করে আমরা দেখাই ওভার দ্য ইউজফুল লাইফ, দিস ইজ নট অ্যাকচুয়াল। কারণ 10 বছর পরে তো ওর একটি ভ্যালু থাকবে না? জি স্যার। তাহলে তো অ্যাকচুয়াল হলো না 10,000 করে কমানো। এই কারণে ইট ইজ অ্যান এস্টিমেশন, যে ওভার দ্য ইয়ার আমরা এটাকে অ্যালোকেট করলাম। অ্যালোকেট কেন করলাম? কারণ কস্টকে এক্সপেন্স হিসেবে শো করার জন্য, এটা হলো মূল কথা। So actual change in the value of the asset is not same. This is the understanding of depreciation. তাহলে ডেপ্রিসিয়েশন বুঝছো? যখন আমরা অ্যাসেট অ্যাকোয়ার করি তখন আমরা এটাকে অ্যাসেটকে রেকর্ড করি অ্যাসেট হিসেবে এবং কস্ট হিসেবে দেখাই, নট এক্সপেন্স। এটাকে আমরা অ্যালোকেট করি ওভার দ্য ইয়ার অ্যান্ড এক্সপেন্স হিসেবে শো করি, দ্যাট ইজ দ্য ডেপ্রিসিয়েশন। জন্য ডেপ্রিসিয়েশনের ডেফিনেশন জিজ্ঞেস করলে কি বলবে? দ্য প্রসেস অফ অ্যালোকেটিং দ্য কস্ট of an asset to expense over its useful life. এর ইউজফুল লাইফ যতদিন, ততদিনে এটাকে এক্সপেন্স হিসেবে দেখানোর জন্য অ্যালোকেট করি। And it is an attempt to record the actual, does not attempt to report the actual change in the value of the asset. Depreciation জানলাম, এবারে এক্সাম্পল দেখো। For Pioneer Advertising, assume that depreciation on the equipment is 480
a year or $40 per month? কি বলছে এখানে? এক বছরের ডেপ্রিসিয়েশন কত? কত? 480 sir. তাহলে পার মান্থ কত পড়ে? 40 ringgit sir. 40. 40 পার মান্থ। তাহলে এক মাসের রেভিনিউ এর এগেইনস্টে তো আমাদের ওই প্রিন্সিপাল অনুযায়ী এক মাসের এক্সপেন্সকে শো করতে হবে। Yes, sir. তাহলে এক বছরের ডেপ্রিসিয়েশন তো আর এক মাসে দেখাতে পারবো না। তাহলে এখানে আমরা কি করব? এক মাসের এক্সপেন্সকে আমরা অ্যাডজাস্ট করব। ঠিক আছে? Yes, sir. তাহলে প্রশ্ন হলো এই ডেপ্রিসিয়েশনকে আমরা তাহলে এটা আমরা তো নিয়ম জানলাম ওখানে যে প্রিপেইড এক্সপেন্সগুলির ক্ষেত্রে আমরা রেকর্ড যখন করি, যেমনি প্রিপেইড ইন্স্যুরেন্স এটি একটি অ্যাসেট হিসেবে দেখিয়েছিলাম, যতটুকু এখান থেকে এক্সপেন্স হয় ততটুকু এক্সপেন্স করি আর অ্যাসেটকে ডিক্রিজ করি। তাহলে এখানে আমরা আমাদের তো এখানে একটি অ্যাসেটকে ডেবিট হিসেবে দেখাতে হবে, যেটিকে পরে আমরা অ্যাডজাস্ট করব ক্রেডিট হিসেবে। তো Yes, এখানে sir. অ্যাসেট হিসেবে কি দেখাবো? এই জন্য এখানে তো আলাদা কিছু নাই, আমরা নিয়ম হলো যে কন্ট্রা অ্যাসেট, যেহেতু আমরা এখানে ইকুইপমেন্ট তো আর লিখতে পারবো না, কারণ ইকুইপমেন্ট এটি ব্যালেন্স শিটে থাকে। একটি কন্ট্রা অ্যাসেট মানে নতুন অন্য একটি নাম দিয়ে আমরা একটি অ্যাসেট রাখবো, সেটি হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আমরা ডেবিট করে রেখেছি এক বছরেরটা 480, এবং এক মাসের যখন এক্সপেন্স দেখাবো তখন কি করব? ডেপ্রিসিয়েশন এক্সপেন্সকে ডেবিট করব, আর ওই অ্যাসেট থেকে, কোন অ্যাসেট? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে এক মাসেরটা আমরা অ্যাসেট ডিক্রিজ করব বা ক্রেডিট করব। বুঝছো? Yes, sir. অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কোত্থেকে আসলো? নিয়মে যেহেতু আছে আমাদের যে অ্যাসেটকে ডিক্রিজ করতে হবে, এখানে তো অ্যাসেট বলতে ইকুইপমেন্ট, এটাকে তো আমরা এইভাবে দেখাতে পারবো না, কারণ অ্যাসেট হলো ব্যালেন্স, এই ইকুইপমেন্ট ব্যালেন্স শিটে থাকে। ইউ গট দি পয়েন্ট? এই কারণে আমরা এই নিয়ম অনুযায়ী আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে একটি, এটাকে বলে কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট, মানে ওই অ্যাসেটের এগেইনস্টে আরেকটি অ্যাকাউন্ট আমরা মেনটেন করব। এই কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট এটিকে নিয়ে আসলাম এবং এটিকে আমরা মেনটেন করব কোথায়? জার্নালে মেনটেন করব, লেজারে মেনটেন করব, ট্রায়াল ব্যালেন্সে মেনটেন করব, এবং এটি একসময় ভ্যানিশ হয়ে যাবে যখন আমাদের পুরো ডেপ্রিসিয়েশন কি আমরা শো করব। তো নিয়ম অনুযায়ী এক্সপেন্স ইনক্রিজ করবে ডেবিট, তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 40, এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইজ অ্যান অ্যাসেট, সো এই অ্যাসেটকে ক্রেডিট করে দিলাম, অ্যাসেট ডিক্রিজ। ওকে, এটাকে আবারও ডিটেলসে দেখালাম এবং অ্যাডজাস্টিং কি হলো সেটাও নিচে দেখা যাচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। জার্নাল এন্ট্রি কি হবে, তারপরে লেজারে পোস্টিং, এবং কিভাবে ব্যালেন্স করলাম আমরা লাস্টে দেখানো হচ্ছে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন তো আমরা এখানে কন্ট্রা অ্যাসেট বললাম। এটি আমরা কি করব? এই কন্ট্রা অ্যাসেটকে কি করব? আমাদের অ্যাসেট তো ব্যালেন্স শিটে রয়েছে, সেটি কি? ইকুইপমেন্ট, তাই না? এই ইকুইপমেন্ট মনে করো যত রয়েছে সেখান থেকে আমরা কন্ট্রা অ্যাসেট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সেটিকে আমরা লেস করে দেখাবো। বুক ভ্যালু বলতে কি বোঝায়? The difference between the cost of any depreciable asset and its accumulated depreciation. তাহলে আমাদের অ্যাসেটের ভ্যালু মনে করো 5000,
এক মাসের ডেপ্রিসিয়েশন হিসেবে আমরা দেখালাম 40। তাহলে ইকুইপমেন্ট থেকে আমরা লেস করব অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। কত লেস করব? 40। 40 থাকলো কত? 4960। এটি হলো বুক ভ্যালু। তার মানে যতটুকু ভ্যালু কমে গেল বলতে যতটুকু আমরা দেখালাম কমিয়ে হিসেবে, সেটি হলো, বাকিটা হলো এর বুক ভ্যালু। প্রতি বছর অ্যাসেটের ভ্যালু কমতে থাকবে, যেটি থাকবে সেটি হলো বুক ভ্যালু। বুঝছো? তোমাদের আজকে ক্লাস আছে না আবার? জি স্যার। কয়টায়? 3:45 স্যার। আচ্ছা, ক্লাস তো হবে তাই না? জি স্যার। জি স্যার। তো আমরা আজকে এই যে প্রিপেইড বা ডেফারালের মধ্যে থাকবো, আবার অ্যাক্রুয়ালস পরের ক্লাসে আলাপ করব। তো প্রিপেইড এক্সপেন্সের এখানে তোমার এক্সাম্পল। হ্যাঁ বলো। স্যার মাঝখান দিয়ে স্যার আমি একটু স্যার ছিলাম না স্যার, এই জন্য স্যার মিস করছি স্যার আপনার কিছু লেকচার। কোনটা? পরে আবার দেখে নিও, ওকে ভিডিও স্যার, দিয়ে তাহলে দিবো। স্যার ভিডিওটা স্যার একটু হ্যাঁ হ্যাঁ যদি পারেন স্যার একটু তাড়াতাড়ি আপলোড করে দিন স্যার। দিয়ে দিব ইনশাআল্লাহ। তো এখানে আমরা অ্যাকাউন্টিং ফর প্রিপেইড এক্সপেন্স, এখানে একটু সামারি করে দেখানো আছে, দেখো। ইন্স্যুরেন্স, সাপ্লাইজ, অ্যাডভার্টাইজিং, রেন্ট, ডেপ্রিসিয়েশন, এগুলি হলো কি? প্রিপেইড। এবং অ্যাডজাস্ট, রিজন ফর অ্যাডজাস্টমেন্ট কেন অ্যাডজাস্ট করি? কারণ আমরা অ্যাসেট হিসেবে দেখেছিলাম সেটি কমাতে হবে। তাহলে অ্যাকাউন্টস বিফোর অ্যাডজাস্টমেন্ট, অ্যাসেট ওভারস্টেটেড মানে বেশি দেখানো আছে, এক্সপেন্স আন্ডারস্টেটেড, এক্সপেন্স কম দেখানো আছে। এজন্যই আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি করব, যে অ্যাসেট যেহেতু বেশি দেখানো আছে এটি কমাবো, আর এক্সপেন্স কম দেখানো আছে এটি বাড়াবো। ওকে, স্যার তাহলে আমরা ডেফারেলের একটি পার্ট প্রিপেইড, আর একটি পার্ট কি? আনআর্নড রেভিনিউ। আনআর্নড এর ক্ষেত্রে কি হয় দেখো, এক্ষেত্রে তো আমরা সার্ভিস তো দেইনি, কিন্তু ক্যাশ রিসিভড বিফোর রেভিনিউ রেকর্ডেড। তাহলে আনআর্নড রেভিনিউ নরমালি অকার ইন রিগার্ড টু কোন কোন ক্ষেত্রে হয় দেখো, রেন্টের ক্ষেত্রে হয়, এয়ারলাইন টিকেট, তারপরে ম্যাগাজিন সাবস্ক্রিপশনস, কাস্টমার ডিপোজিট, এগুলি হলো এক্সাম্পল। নরমালি এগুলির ক্ষেত্রে আনআর্নড রেভিনিউ হয়ে থাকে। Adjusting entry is made to record the revenue for services performed during the period and to show the liability that remains at the end of the period. তো নিচে দেখো আনআর্নড রেভিনিউ এর ক্ষেত্রে result in a decrease or debit to a liability account and an increase credit to revenue account. যখন আমরা আনআর্নড রেভিনিউ হয় তখন আমরা কি করি? এটা তো আমাদের রেভিনিউ এখনো আর্ন হয়নি, আনআর্নড। তাহলে রেভিনিউ তো আমরা ক্রেডিট করতে পারিনি, তাহলে রেভিনিউকে এবার কি করতে হবে? রেভিনিউ বাড়াতে হবে। এই জন্য রেভিনিউ প্লাস নিচে দেখো, আর লায়াবিলিটি মাইনাস, কারণ আনআর্নড এটিকে আমরা লায়াবিলিটি হিসেবে দেখিয়েছিলাম, সেটিকে আমরা কমিয়ে দেব, মাইনাস। এক্সাম্পল দেখো এবার, পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং এজেন্সি রিসিভড, কত রিসিভ করেছি? 1200 on October 2 from Arnav for advertising services expected to be completed by December 31st. কি বলছে এখানে? অ্যাডভার্টাইজিং সার্ভিস হিসেবে $1200 আমরা রিসিভ করেছি। তখন আমরা এর এন্ট্রি কি দিয়েছিলাম? যখন পেয়েছি তখন এন্ট্রি কি দিয়েছি বলো? স্যার ক্যাশ ডেবিট
আর স্যার আনআর্নড unearned revenue credit. revenue Service service revenue credit. ক্রেডিট। তাহলে আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট কারণ কি? ইট ইজ এ লায়াবিলিটি, জি তাই স্যার। না? লায়াবিলিটি ইনক্রিজ করেছে, এই কারণে আমরা এটাকে ক্রেডিট করেছি, এই কারণে এই কাজটি করেছিলাম। তো যখন আবার অ্যাডজাস্টিং করব তখন ওই লায়াবিলিটিকে আবার কমাতে হবে, জি স্যার। তাই না? তো এই জন্য পরে দেখো unearned service revenue shows an balance 1200 on October 31st trial balance. Analysis reveals that the company performed 400 of service in October. এই $1200 তো সে আমাদের পেমেন্ট করে দিয়েছে। তো অক্টোবর মাসের যখন আমরা স্যার। ট্রায়াল ব্যালেন্স করব, ওই মাসে আমরা কি করেছি? $400 সার্ভিস আমরা প্রোভাইড করেছি, বুঝছো? $400 আমরা সার্ভিস প্রোভাইড করেছি। তাহলে কি হবে? $400 এর সার্ভিস রেভিনিউ দেখাতে হবে, আর লায়াবিলিটিকে কমাতে হবে। তাহলে কি করব আমরা? আনআর্নড সার্ভিস রেভিনিউ যেটি ছিল কত? 400 আগে আমাদের ছিল কত? $1200, আমরা এটাকে ক্রেডিট করেছিলাম, এখানে 400 ডেবিট করে দিব। তার মানে লায়াবিলিটি কমে গেল 400, জি স্যার। আর রেভিনিউ হিসেবে কত দেখাবো? 400 সার্ভিস রেভিনিউ 400। ওকে, ওকে স্যার। এটিকে আবার আমরা এই যে জার্নাল হিসেবে এক্সপ্লানেশন কি লিখবো দেখো, টু রেকর্ড রেভিনিউ ফর সার্ভিস পারফর্ম, এবং এটাকে আবার পোস্টিং দিব, সেটিকে আবার এখানে দেখালাম। ওকে, এখানে সামারি করা আছে যেগুলি কেন করলাম। কারণ হলো অ্যাডজাস্টিং এন্ট্রি লাস্ট পার্টে, লাস্ট কলামে দেখো ডেবিট লায়াবিলিটি ক্রেডিট রেভিনিউ, লায়াবিলিটিকে কমালাম এই কারণে ডেবিট করেছি, রেভিনিউকে বাড়ালাম রেভিনিউকে ক্রেডিট করেছি। অ্যাক্রুয়ালসে আবার আগামী ক্লাসে আলাপ করব। তাহলে এখানে আমাদের ডেফারালের মধ্যে প্রিপেইড এবং কি আনআর্নড এই দুইটি শেষ করলাম। তোমরা এই চারটি ভালো করে ডেফিনেশনগুলি পড়বে। কোন চারটি? ডেফারালের দুইটি, অ্যাক্রুয়ালসের দুইটি। আগামী ক্লাসে জিজ্ঞেস করব যে প্রিপেইড এক্সপেন্স কাকে বলে, আনআর্নড রেভিনিউ কাকে বলে, তারপরে অ্যাক্রুয়ালসের দুইটি, এগুলি সব জিজ্ঞেস করব। টোটাল 4টা ডেফিনেশন একেবারে মেমোরাইজ করে ফেলবে, ভালো করে শিখবে। ওকে ওকে স্যার। ইনশাআল্লাহ। তো কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে দ্যাটস অল ফর টুডে। ওকে, আজকে এখানে শেষ করছি। আজকে তোমরা দুইজনই ছিলে, আর সৈকত আসলো না মধ্যে? জি স্যার ছিল স্যার। চলে গেল কই আবার? মনে হয় কারেন্ট চলে গেছে স্যার। আচ্ছা, যাই হোক, আমি ভিডিও আপলোড করে দিব, সবাই দেখে নিও, আর সবাইকে ক্লাসে অ্যাটেন্ড করতে বলো। স্যার আমাদের কি স্যার কালকেও ক্লাস আছে? তোমাদের সাথে আমার শিডিউল কবে আবার? স্যার রুটিন অনুযায়ী তো স্যার কালকে আবার ক্লাস। কালকে আবার সেম টাইমে আছে স্যার। আচ্ছা ইনশাআল্লাহ। ওকে স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু নেওয়ার আলাইকুম। চেষ্টা করবো, আমি তো আগেই লিংক দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে স্যার। ওকে, আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক। ফাইন স্যার। আসসালামু আলাইকুম স্যার।